আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশপন্থী একজন মানুষ নিয়ে, যার চিন্তা চেতনা ধ্যান ধারণায় বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠাই তার মূল উদ্দেশ্য ছিল, যাকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যেই ভারসাম্য রক্ষা এবং বাংলাদেশের কূটনৈতিক স্বতন্ত্রের প্রবক্তা হিসেবে যাকে বিবেচনা করা হয়, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার স্বপ্ন ছিল এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করা যেটি হবে স্বাধীন, সার্বভৌম, স্বনির্ভর ও উন্নয়নমুখী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সময়কালে একদলীয় বাকশালী যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থাকে বিলুপ্ত করে তিনি বহুদলীয় গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করেন। এবং আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী যে সময়, এই সময়ে অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর ছিল এবং সাধারণ মানুষরা তীব্র দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত ছিল, চরম দুর্ভিক্ষ বিরাজমান ছিল আমাদের দেশে। তিনি তার উন্নয়নমুখী রাজনীতির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে একটি সচল অবস্থায় নিয়ে আসেন এবং তার যুগান্তকারী সেই 19 দফা কর্মসূচির মাধ্যমে গ্রাম এবং শহরের যে একটি বৈষম্য, এই বৈষম্য বিলোপ সাধন করার জন্য তিনি একটি চিন্তায় বিশ্বাস ছিলেন, যেটা হলো গ্রামই দেশ, অর্থাৎ গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ উন্নয়ন। এই বিষয়গুলো তার এই 19 দফার মধ্যে ছিল। এবং তিনি বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, যেটা 1975 সাল পর্যন্ত, 1975 সালের 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রনীতি শুধুমাত্র একটি দেশকে কেন্দ্র করেছিল, অর্থাৎ একটি দেশের উপর নির্ভরশীল ছিল, সেটি হলো ভারত। তিনি বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থের দিকে চিন্তা করে তিনি বহুমুখী যে আন্তর্জাতিক সম্পর্ক, এই সম্পর্ক স্থাপন করা শুরু করলেন। এবং ভারতের যে একক আধিপত্য বাংলাদেশের উপর ছিল, সেটা থেকে বাংলাদেশকে মুক্ত করে তিনি চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি করেন এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, এই দেশগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধি হয়। বাংলাদেশের বহুল আলোচিত যে ফারাক্কা ইস্যু, এই ফারাক্কা ইস্যুর যুগান্তকারী যে সমাধান, এই সমাধানের যে সাফল্য, এই সাফল্য সর্বপ্রথম ধরা দেয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে। আমরা দেখি এই বাংলাদেশের যে আন্তর্জাতিক নদীর পানির যে ন্যায্য হিস্সা, এই হিস্সার ব্যাপারে সর্বপ্রথম যিনি প্রশ্ন তোলেন, তিনি মাওলানা খান ভাসানী। তিনি বাংলাদেশের মানুষদের মাঝে ফারাক্কা ইস্যু নিয়ে জনমত তৈরি করে এবং এক পর্যায়ে তিনি লং মার্চ টু ফারাক্কা কর্মসূচি দেন। পরবর্তীতে শেখ মুজিবুর রহমান একাধিকবার ভারতের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেও বাংলাদেশের মানুষের জন্য ফারাক্কা ইস্যু নিয়ে কোনো ভূমিকা পালন করতে পারেনি তিনি। পরবর্তীতে আমরা 1976 সালে দেখি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘে বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা নিয়ে সর্বপ্রথম তিনি ভারতের বিরুদ্ধে অভিযোগ করেন এবং তার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অঙ্গনের এই স্বীকৃতির মাধ্যমে পরবর্তীতে 1977 সালে ভারতের সাথে 5 বছরের ফারাক্কা বাঁধের যে চুক্তি, অর্থাৎ গঙ্গার পানি বন্টনের 5 বছরের চুক্তি বাংলাদেশ এবং ভারতের মধ্যে হয়, যেটার মাধ্যমে বাংলাদেশ তার যে আন্তর্জাতিক নদীর পানির যে ন্যায্য হিস্সা, সেই ন্যায্য হিস্সা বাংলাদেশ বুঝে পায়। শুধুমাত্র তাই নয়, বাংলাদেশ 1974 সালে ওআইসিতে যোগদান করেও বাংলাদেশ সক্রিয় হয় এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। ওই সময় বাংলাদেশের সাথে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, এই দেশগুলোর একটি সুসম্পর্ক গড়ে ওঠে এবং যেটার মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক এবং অর্থনৈতিক মজবুত একটি সম্পর্ক তৈরি হয়, যেটার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক যেই ভারসাম্য, এই অর্থনৈতিক ভারসাম্য রক্ষা হয়। এ সকল জনমুখী জনকল্যাণমূলক কার্যক্রমের কারণে তিনি বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হয়ে ওঠেন। তিনি শুধু বাংলাদেশের মানুষের কাছে নয়, বরং দক্ষিণ এশিয়ার যে আঞ্চলিক শক্তির ভারসাম্য, এই ভারসাম্য রক্ষায় তিনি দক্ষিণ এশিয়ার ছোট ছোট দেশগুলোকে সার্ক গঠনের প্রস্তাব গ্রহণ করেন এবং তার এই প্রস্তাবের ভিত্তিতে পরবর্তীতে সার্ক গঠন হয়।
দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক শক্তির ভারসাম্য রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুগান্তকারী ভূমিকা পালন করেন। তিনি দক্ষিণ এশিয়ার যে ছোট ছোট যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলোর তুলনায় ভারত তৎকালে অর্থনৈতিক দিক দিয়ে, সামরিক দিক দিয়ে, জনসংখ্যার দিক দিয়ে এবং ক্ষমতার দিক দিয়ে ছোট ছোট দেশগুলোর তুলনায় অনেক গুণ আগিয়ে ছিল। এবং ভারতের তুলনায় এই ছোট ছোট দেশগুলো অনেকাংশে পিছিয়ে পড়ার কারণে ভারতের আধিপত্য এই দক্ষিণ এশিয়ার ছোট ছোট দেশগুলোর উপরে বিরাজমান ছিল। ভারতের আধিপত্য থেকে মুক্তি পাওয়ার যেই পথ, এই পথ উন্মোচনের যেই প্রস্তাব, এই প্রস্তাব সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্ক গঠনের প্রস্তাবের মাধ্যমে, আর দক্ষিণ এশিয়ার ছোট ছোট যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলো তাদের কূটনৈতিক যেই নিরাপত্তা, এই নিরাপত্তা নিশ্চিত করে এই সার্ক গঠনের মাধ্যমে। অর্থাৎ এই সার্ক গঠনের মাধ্যমে তারা একপাক্ষিক কাঠামো থেকে বহুপাক্ষিক কাঠামোতে নিজেদেরকে রূপায়িত করে।